ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারছে স্নিগ্ধা। আজ দুদিন পর তার শাশুড়ি বাড়ি ফিরবেন। বোনের বাড়ি গেছিলেন। তিনি না থাকলে একা একা সব কাজ সামলে উঠতে পারে না সে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। শাশুড়ির ফোন। ফোন রিসিভ করতেই তিনি বললেন, শোন না বাবু, আমি ট্রেন থেকে নেমে বাসে উঠেছি। এখন বাড়ি ফিরব না, একটু মঠে যাব, স্বামীজির জন্মদিন, আসতে দেরি হবে। তোরা খেয়ে নিস। আর শোন, আমার ফোনে চার্জ নেই, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। স্নিগ্ধা বলল, বোনের সাথে এত গল্প করেছ যে ফোনে চার্জ দিতেই ভুলে গেছ? কথাটা শেষ হবার আগেই ফোনটা কেটে গেল। আবার কল করলে সুইচ অফ বলল। বুঝতে পারল ফোনের চার্জ শেষ। তার স্বামী পীযূষ অফিসে গেছে। ঘরে রয়েছে শ্বশুর আর তার ছেলে মেয়ে। সব কাজ সেরে যখন সে বিশ্রাম নেবে, আবার তার শাশুড়ি মোবাইল থেকে কল আসলো। ফোন ধরতেই সে বলল, হ্যাঁ মা বলো। কিন্তু ফোনের ওদিকে শাশুড়ির বদলে একজন পুরুষের কণ্ঠ শোনা গেল। সে বলল, আপনি কে বলছেন? আর এই নাম্বারটা যার, সে আপনার কে হয়? আমার মা। কিন্তু আপনি কে? মা কোথায়? দেখুন, আজ কয়েক ঘন্টা আগে বাসস্ট্যান্ডে একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার কাছে এই ফোনটা পেয়েছি। ফোনটা চার্জ ছিল না, চার্জ দিয়ে। কথাটা শেষ হবার আগেই স্নিগ্ধা বলল, কি কি বলছেন? মা এখন কেমন আছে? বেশি লাগেনি তো? সরি টু সে, এটা ডেথ অন অ্যারাইভাল কেস। শি ইজ নো মোর। কী যাতা বলছেন? কিছুক্ষণ আগেই তো কথা হলো। না, এটা হতে পারে না। আরও অনেক কিছু বলে স্নিগ্ধা কান্নাকাটি শুরু করলো। আওয়াজ শুনে তার শ্বশুর এসে বললেন, কী হয়েছে রে মা? দেখো না বাবা, কী সব বলছে, মার নাকি? কি কি হয়েছে? দে দেখি ফোনটা। ফোনটা নিতেই ফোনের ওপার থেকে একজন বলল, দেখুন, আমি থানা থেকে বলছি। বাসস্ট্যান্ডে অ্যাক্সিডেন্টে একজন মহিলা মারা গেছে, তার কাছ থেকেই মোবাইলটা পেয়েছি। আপনারা তাড়াতাড়ি লোকাল থানায় যোগাযোগ করুন। ফোন রেখেই অনিলবাবু বললেন, মা তুই ঘরে থাক, আমি থানায় যাচ্ছি। না বাবা, আমিও যাব। কিন্তু তুই গেলে পিঙ্কি বাবলু কোথায় থাকবে? আমি বাবাকে বলছি এখানে আসতে। বাবার কাছে ছেলে মেয়েকে রেখে স্নিগ্ধার শ্বশুরকে নিয়ে চলল থানায়। সেখানে গিয়ে পুলিশ একটা মানি ব্যাগ দেখিয়ে বলল, ভিক্টিমের কাছে এই ব্যাগটা ছিল, ওর মধ্যেই ওই ফোনটা ছিল। হসপিটালে চলুন, বডি আইডেন্টিফাই করতে হবে। অনিলবাবু পীযূষকে কল করে বললেন হসপিটালে আসতে, তবে কি হয়েছে সেটা বললেন না। হসপিটালে গেলে তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলো, তারপর বডি দেখানো হবে। স্নিগ্ধা বসে বসে কাঁদছে। এমন সময় কেউ এসে তার ঘাড়ে হাত দিল। তার দিকে তাকাতেই সে চমকে উঠল। আজ থেকে প্রায় ২৪ বছর আগের কথা। ব্রততী দেবী ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন একটি মেয়ে প্রায় দিনই ছুটির পরেও বাইরে বসে থাকে। সেদিন তিনি মেয়েটির ঘাড়ে হাত দিলেন। সে তাকাতেই তিনি বললেন, তুমি এখানে একা কেন বসে? সে তো কখন ছুটি হয়ে গেছে, বাড়ি যাবে না? মেয়েটি বলল, বাবা নিতে আসবে। ব্রততী দেবী চলে গেলেন। এরপরও কয়েকদিন তিনি লক্ষ্য করলেন মেয়েটি একা বসে থাকে। তারপর আরেকদিন গিয়ে তিনি বললেন, বাড়ি যাবে না? মেয়েটি বলল, বাবা আসবে। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো, আমি গিয়ে দিয়ে আসছি। সে বলল, না, বাবা খুঁজে পাবে না, না পেলে চিন্তা করবে। স্কুলের কাছেই তার বাড়ি। ছাদ থেকে দেখা যায় স্কুলটা। একদিন প্রায় 4:30 বাজে, খুব মেঘ করেছে। ছাদে উঠে জামাকাপড় তুলতে গিয়ে দেখেন মেয়েটি স্কুলের বাইরে বসার জায়গায় ব্যাগ মাথায় দিয়ে ঘুমাচ্ছে। তার মনে মনে খুব রাগ হলো। ছুটতে ছুটতে গেলেন স্কুলে। তখনই মেয়েটির বাবা তাকে নিতে আসলেন। তাকে দেখেই ব্রততী নিজের সব রাগ উগড়ে দিলেন। তিনি বললেন, কেমন লোক আপনি? মেয়েকে এখানে বসিয়ে রাখেন। যদি কিছু একটা হয়ে যায়, দায়িত্ব জ্ঞান নেই আপনার? আপনি না আসতে পারেন, ওর মাকে তো পাঠাতে পারেন, নাকি বউকে ঘরের বাইরে বেরোতে দিতে চান না? আরও কত কী বলে চলল। মেয়েটির বাবা বললেন, আসলে ওর মা নেই, ১.৫ বছর আগে মারা গেছেন। মারা গেছে তো কি হয়েছে, তাও তো। এতটা বলেই তিনি একটু যেন থমকে গেলেন। রাগটা কেমন যেন হারিয়ে গেল। তিনি বললেন, কি, ওর মা নেই? হ্যাঁ, ওর মা মারা যাওয়ার পর মামা মামি আগেই জানিয়ে দেয় ওর দায়িত্ব নিতে পারবে না। পাশে আমার দাদা বৌদি আছে, কিন্তু বৌদি কিছুক্ষণের জন্যও ওকে রাখতে চায় না। দেখাশোনার জন্য যে কাউকে রাখবো, অতটা আর্থিক সামর্থ্য আমার নেই। সেলসের কাজ করি, অফিস থেকে একটু কনসিডার করে, তাই ওকে স্কুলে দিয়ে অফিসে যাই, আর ফেরার পথে বাড়ি নিয়ে যাই। কিন্তু আজ খুব দেরি হয়ে গেল। বাড়ি গিয়ে অনেক চিন্তাভাবনা করে ব্রততী তার স্বামীকে বলল, একটা বাচ্চা মেয়ে আছে, ওর মা নেই। স্কুল ছুটির পর যদি ওকে কিছুক্ষণ এখানে এনে রাখি, তুমি আপত্তি করবে না তো?
আপত্তি করার কি আছে? তোমার যা ভালো লাগে তাই করো, এটা তোমার বাড়ি। এরপর ব্রততী মেয়েটির বাবাকে বলল, রোজ ছুটির পর আমি আপনার মেয়েকে আমার বাড়ি নিয়ে যাব, আপনি অফিস থেকে ফেরার পথে ওকে নিয়ে যাবেন। তার বাবা বলল, কিন্তু আপনার সমস্যা হবে না তো? না, আমার কোনো সমস্যা হবে না, তবে মেয়েকে জিজ্ঞেস করবেন আমার কাছে থাকতে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা। এরপর থেকে ব্রততী তাকে নিজের কাছে এনে রাখতেন, নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। একদিন তিনি স্বামীকে বললেন, জানো, আমার খুব ইচ্ছা বড় হলে আমার বাবানের সাথে মান্টির বিয়ে দেব। উনি বললেন, তুমি অনেক দূর ভেবে ফেলেছ, বড় হলে ওরা ওদের সিদ্ধান্ত নিজেরা নেবে, তুমি নিজের ইচ্ছা যেন ওদের ওপর চাপিয়ে দিও না। মেয়ের প্রতি মায়ের যা কর্তব্য মান্টির ক্ষেত্রে তা পালন করেছে ব্রততী। মান্টির পড়াশোনা শেষ হলে তার বাবা ব্রততীকে বললেন, মেয়ের এবার বিয়ে দিতে চাই, আপনি তো ওর সব থেকে কাছের, ওর থেকে জেনে নেবেন ওর কাউকে পছন্দ কিনা। কথাটা শুনেই তার বুকটা ধড়াস করে উঠল। তিনি ছেলেকে ডেকে বললেন, বাবান, আমি চাই তুই বিয়ে কর। ছেলে বলল, মাথা খারাপ নাকি? এখনও 1 বছর হয়নি চাকরি পেয়েছি, এখনই বিয়ে? না না, ইম্পসিবল। এখনই না করিস, পরেই করিস, কিন্তু শোন না, তোর কি কাউকে পছন্দ আছে? তেমন হলে বলতে পারিস। না, তেমন কেউ নেই। তবে শোন না, আমি চাই মান্টি আমার ছেলের বউ হয়ে আসুক। কি? মান্টি? খেপেছ তুমি? কেন? ওকে তোর পছন্দ না? ও কি খারাপ? না, খারাপ না, কিন্তু ওকে আমি ওই চোখে দেখিনি কোনো দিন। ওই চোখে দেখিসনি, কিন্তু বোনও তো ভাবিসনি, তাহলে আর আপত্তি করিস না। ফলে মান্টির মতামত নিয়ে তাদের বিয়ে হয়ে গেল। বৌভাতের পরের দিন মান্টি সমস্ত গয়নাগাটি নিয়ে শাশুড়িকে বলল, এগুলো রেখে দাও। ব্রততী বলল, এগুলো তো তোর কাছেই রাখ, চল তোর ঘরে। ঘরে গিয়ে তার আলমারি গুছিয়ে দিয়ে বললেন, আজ আমি করে দিলাম, পরের থেকে তুই করবি। কোনো অকেশনে পরা শাড়িগুলো একসাথে রাখবি, বাকিগুলো অন্য তাকে, সাথে ব্লাউজ রাখবি, তাহলে খুঁজতে সুবিধা হবে। শোন, এই বাড়ির সব কিছুতেই তোর অধিকার আছে, যা মন চায় তাই কর। পরের দিন তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। লজ্জায় মাথা নিচু করে যখন বসার ঘরে ঢুকল, বাকিরা তখন চা খাচ্ছে। তাকে দেখে শাশুড়ি বললেন, উঠে গেছিস? যা, রান্নাঘরে তোর চা ঢাকা আছে, এখনও গরম আছে, নিয়ে এখানে চলে আয়। চা খাওয়া হলে স্বামীর ঘরে ঢুকে সে তাকে জিজ্ঞাসা করল, আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বলে মা কিছু বলছিল? হ্যাঁ, আমাকে বলল ডাকতে না, ঘুমাতে দিতে। কথাটা শুনে সে আরও লজ্জা পেল, সোজা চলে গেল রান্নাঘরে। সেখানে গিয়ে বলল, মা, আমি রান্না করব। ব্রততী হেসে বলল, তুই রান্না পারিস যে করবি? আর আমার এমন কপাল, অন্য শাশুড়িদের মতো বলতেও পারবো না, বাবা মা কিছুই শেখায়নি। এই বলে তিনি হাসতে লাগলেন। মান্টি বলল, করি না মা, ঠিক পারবো, দেখো। ঠিক আছে, কর, তবে এখন আমাকে হেল্প কর, পরে সব শিখে গেলে রান্না করিস। শোন, এখন আমি রাঁধুনি, তুই আমার হেল্পার, পরে তুই রাঁধুনি হবি আর আমি তোর হেল্পার। একদিন ব্রততীর বড় বৌদি এসে তাকে বলল, বাবা ঠাকুরজি, এখনও রান্নাবান্না সব তুমিই করো? তা একদিকে ভালো, এইভাবে সবাইকে তুমি হাতের মুঠোয় রাখছো বলো? ব্রততী বলল, হাতের মুঠোয় রাখছি নাকি আগলে রাখছি তা জানি না, তবে আমি চাই আমার পরিবারে সবাই ভালো থাকুক। মান্টির প্রেগনেন্সির খবর পেয়ে ব্রততী তাকে বলল, শোন, তুই আর একদম আগুনের কাছে আসবি না, এখন শুধু হাসি খুশি থাকবি, বই পড়বি, গান শুনবি, যা লাগবে আমাকে বলবি, তাহলে আমার নাতি নাতিরাও খুব হাসি খুশি হবে, একদম তোর মতো। এসব দেখে পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা বললেন, বাবা, আমাদের সময় তো আমরা এই অবস্থায় বস্তা বস্তা ধান সেদ্ধ করেছি, রান্না করেছি, পুকুরে জামা কাপড় কেচেছি, আর এখনকার মেয়েরা, ওদের তো খাইয়ে দিলেও ভালো হয়। ব্রততী বলল, আপনার মেয়ে এই অবস্থায় যখন আপনার কাছে ছিল, তখন ওকে দিয়ে কি ধান সেদ্ধ করাতেন? তা কেন করাবো? মেয়েরা তো মার কাছে আসে আরাম করতে। ব্রততী বলল, আমার বৌমাও ওর মার কাছেই আছে। আজ সেই মায়ের নিথর দেহটা শনাক্ত করতে এসেছে মান্টি, অর্থাৎ স্নিগ্ধা। মায়ের কথা মনে করতে করতে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। এমন সময় তার শ্বশুরমশাই এসে তার ঘাড়ে হাত দিলেন। সে চমকে উঠল। তিনি বললেন, মারে, বাড়ি চ, লাশ দেখার দরকার নেই।
তোর মা বাড়ি ফিরেছে। কি কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ মা, চল। বাড়ি গিয়ে ব্রতটিকে দেখে মান্টি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি ঠিক আছো? ওরা যে বলল। হ্যাঁ রে পাগলি, আমি ঠিক আছি। আসলে বাস থেকে নেমে মঠে গিয়ে দেখি আমার পয়সার ব্যাগটা নেই। ওতে মোবাইলটাও ছিল, হয়তো পড়ে গেছে বা কেউ তুলে নিয়েছে। সম্ভবত যার কাছে ব্যাগটা ছিল তারই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুলিশ ভেবেছে ওটা আমি। বাড়ি এসে সব শুনে আমি তাড়াতাড়ি তোর বাবাকে ফোন করলাম। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলল, আর কোনো দিন তোমাকে একা ছাড়ব না। তার চোখের জল মুছে দিয়ে ব্রততী বললেন, ধুর পাগলি, শাশুড়ির জন্য কেউ এত কাঁদে নাকি? কিছু খেতে দে আমায়, যা, আমার খুব খিদে পেয়েছে। অনিলবাবু বললেন, আর মেয়েটার পেছনে লেগো না, সেই থেকে কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। স্নিগ্ধা বলল, আর তুমি তুমি কি করছিলে? হ্যাঁ জানো মা, বাবা লুকিয়ে লুকিয়ে কাঁদছিল, আমি সব দেখেছি, এখন বলতে লজ্জা পাচ্ছে। এমন সময় পীযূষ তড়িঘড়ি করে ঘরে ঢুকল। তাকে দেখেই অনিলবাবু বললেন, ওই তো বাবান এসে গেছে। পীযূষ বলল, মা কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আরে আমি ঠিক আছি, কিছুই হয়নি আমার। যার কাছে এমন পরিবার আছে তার কি কিছু হতে পারে বল?